বাংলাদেশ কিন্তু ইচ্ছে করলে অস্ট্রেলিয়ার গোপন পরিকল্পনা চুরি করতে পারে। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। এখন আমরা যেহেতু অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার ময়দানে যুদ্ধ করতে যাইতেছি আগামীকাল সকাল থেকে, এখন আমরা কিন্তু তাদের পরিকল্পনা একটু টুকটাক আমরা নকল করতে পারি, এমনকি ওই পরিকল্পনা করে তাদের বিরুদ্ধে খেলার ময়দানে অ্যাপ্লাই করতে পারি। এখন কন্ডিশনটা কিরকম আপনারা মোটামুটি সকলেই জেনে গেছেন যে ওইখানে মোটামুটি শীতকাল 16 থেকে 20-এর মাঝখানে তাপমাত্রা থাকবে, এমনকি পিচটা হচ্ছে একটু গ্রিন কালার। এখন এই পিচ থেকে কিন্তু পেস বাউন্স সুইং একসাথে উৎপন্ন হবে। এটা কিন্তু আমাদের ভয়, আমাদের ব্যাটসম্যানটা কি এগুলো খেলতে পারবে কিনা, এটা কিন্তু আমরা চিন্তায় আসি। এখন ওই চিন্তা যদি আমরা তাদের মাঝখানে একটু ঢুকাই দিতে পারি, তাইলে কিন্তু চাপটা কিন্তু তাদের প্রতি আরো বাইরে যাবে। কারণ কি প্রথম ম্যাচ কিন্তু তারা হারছে, তারা যেহেতু বড় একটা টিম, আমরা যেহেতু ছোট টিম, যদি কোনো কারণে পাপিস্তে যদি তারা এই ম্যাচটা হেরে যায়, তারা কিন্তু সারা বিশ্বের কাছে একদম মাথা নত হয়ে যাবে, এমনকি অনেক প্লেয়ার একসাথে দল থেকে রিটায়ারমেন্টে চলে যাবে। এখন বাংলাদেশের করণীয় কি? বাংলাদেশ কি করলে এই ম্যাচে তাদেরকে প্রেসারের মাঝখানে রাখতে পারে? প্রথম কথা হচ্ছে আমাদেরকে উইকেট নিতে হবে, যেটা আমরা প্রথমে নিতে পেরেছিলাম। এখন এই ধরনের কন্ডিশনে যেখানে আপনি পেস পাচ্ছেন, বাউন্স পাচ্ছেন, সুইং পাচ্ছেন, আমাদের দলে কিন্তু ভালো বলার আছে। যত কথাই বলেন, আমাদের যদি চিন্তা হয় তাহলে চিন্তা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্টে, বোলিং নিয়ে কিন্তু আমাদের ওই ধরনের কোনো চিন্তা নাই। এখন আমরা যদি ভালো মতো তাদেরকে বল করতে পারি, এমনকি চিপড়ে যদি তাদেরকে আউট করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য একটা স্বার্থপর হতে পারে। কিভাবে সেই প্ল্যানটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে নতুন বলটাকে আমাদের এমনভাবে ইউজ করতে হবে যেন প্রত্যেকটা বলই একটা উইকেটে ডেলিভারি হয়। এমন কোনো বল দেওয়া যাবে না যেন তারা ইচ্ছে করলেই বলটাকে তারা ছাড়তে পারে। প্রত্যেকটা বলকে তাদের খেলতে হবে, বিশেষ করে যদি তারা ফ্রন্ট ফুটে আসতে পারে, এমনকি ফ্রন্ট ফুটে এসে যেন তাদেরকে শর্ট খেলতে হয়। যদি তারা ফ্রন্ট ফুটে আসে, এমনকি ওই বলগুলোতে শর্ট করার চেষ্টা করে, নতুন বলে যেহেতু স্বাভাবিকভাবে নতুন বলে একটু সুইং হবে, বাতাসের মধ্যে সুইং হবে, এমনকি হাসান মাহমুদ নতুন বলটাকে একটু কার্ভের মধ্যে ঘুরে দিতে পারবেন, তখন কিন্তু আমাদের জন্য একটা সুযোগ বাড়তে পারে কি ব্যাটের কিনারে লেগে স্লিপে কিংবা কিপারের হাতে কিন্তু সুন্দর মতো ক্যাচ চাইতে পারে। আপনি যদি নতুন বলটাকে খেলাতে বাধ্য করতে না পারেন, বা আমরা যদি বাধ্য করতে না পারি, আর যদি ওই ধরনের ব্যাটসম্যান যদি ছাড়তে 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 যদি ক্রিজের মাঝখানে সেট হয়ে যায়, তখন কিন্তু বাংলাদেশ বিপদে পড়ে যাবে। তার মানে কি নতুন বলে উইকেট নিতে হবে কিভাবে? তাদেরকে খেলানোর মাধ্যমে, তাদেরকে খেলাইতে হবে প্রত্যেকটা বল যে তোমরা খেলো, ছাড়ার কোনো সুযোগ নেই। তাহলে কিন্তু আমরা একটা প্লাস পয়েন্ট পাইতে পারি। দ্বিতীয় অপশন, শর্ট বল। টেস্টের অন্যতম শক্তিশালী একটা অপশন হচ্ছে শর্ট বল। আপনাকে প্রতিনিয়ত শর্ট বল দিতে হবে, এমনকি শর্ট বলের মাঝখানে গোপন একটা ট্রিক আছে, আপনি খেয়াল করে থাকেন। এই দলে কিন্তু মিচেল স্টার্ক সবচেয়ে ভালো মতো এই ট্রিকটাকে ফলো করতে পারেন। তিনি শর্ট বল দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন, কিন্তু মাঝখানে তিনি এমন ডেডলি ইয়র্কার দিতে পারতেছেন, এমনকি ব্যাটের সামনে বল দিতে পারতেছেন, যেটা ব্যাটসম্যান প্রত্যাশা করতে পারতেছে না। ঠাস করে কিন্তু এলবিডব্লিউর ফাঁদে পড়ে যাচ্ছে, এমনকি তার স্ট্যাম্প কিন্তু তিনি ওড়ায় নিয়ে যাচ্ছেন। ঠিক সেম ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, আমাদের কাছে তো ভালো বলার আছে। 135 কিন্তু ওই ধরনের কন্ডিশনে ভালো স্পিড। আমরা যে আগের ম্যাচে খেলেছিলাম, ওই ম্যাচে যদি 135 যে স্পিডে গেছে, এখানে 135 মনে হবে যেন 145, কারণ কি পিছের মাঝখানে ঘাস আছে, এমনকি ওয়েদার ঠান্ডা, বল কিন্তু পরে কিন্তু ঠাস করে দৌড় মারবে। সুতরাং বুঝতেই পারতেছেন, একদিকে আপনি শর্ট বল দিবেন, ব্যাটসম্যানকে পিছনে নেবেন, ব্যাটসম্যান বুঝতেই পারবে না যে আপনি এই পরের বলটা কোন জায়গায় দিচ্ছেন। এখানে মাইন্ড গেমস খেলতে হবে, এমনকি আবারও শর্ট বল দিতে হবে। শর্ট বলটা কি কারণে আমি কিন্তু আবারও বলেছিলাম, টেস্টে শর্ট বল হচ্ছে সবচাইতে বড় একটা শক্তি। আপনি যদি ধারাবাহিকভাবে একই লাইন এবং লেগতে বজায় রেখে যদি শর্ট বল দিতে পারেন, ব্যাটসম্যান কিন্তু চাপে পড়তে বাধ্য। কি কারণে? আপনি যদি রিপ জোন বরাবর যদি বল করতে থাকেন ব্যাটসম্যান কয়টা বল ছাড়বে? কারণ কি শরীর তো, তাকে শরীর বাঁচানোর জন্য হলে বল খেলতে হবে, আর ইচ্ছে করলে আপনি ওই বলগুলোকে ছাড়তেই পারবেন না। তখন আমরা কি করতে পারি? লেগে আমরা ফিল্ডে রাখতে পারি, লেগ স্লিপে। এমনকি যখন ব্যাটসম্যান এভাবে ফ্লিক করার চেষ্টা করবে, যদি কোনো কারণে তার গ্লাভসে বলটা লাগে, তখন কিন্তু আমাদের কিপার এমনকি স্লিপ কিন্তু কাজে চলে আসতে পারে। এমনকি যদি তারা মনে করে যে না, আমরা আরো অ্যাগ্রেসিভ হয়ে যাব, আমরা পুল শট খেলবো, বেশ ভালো কথা, আপনি পুল শট বাড়েন, আমরা কিন্তু লেগ সাইডে 3 থেকে 4টা ফিল্ডে রেখে দিতে পারি। ছক্কা হয়ে যেতে ভালো, আর যদি গ্রাউন্ড শট খুব দুর্দান্ত হয়ে যায়, 4 হয়ে যায়। কিন্তু যদি আমরা 10টার মাঝখানে যদি একটা সুযোগ কাজে লাগাতে পারি, তখন কিন্তু তারা কিন্তু ফাঁদে পড়তে বাধ্য, আমরা কিন্তু সুন্দর মতো ক্যাচ দিতে পারবো। তার মানে কি শর্ট বল যদি আপনি রেগুলার বেসিসে সঠিক লাইনে করতে পারেন, ব্যাটসম্যান চাপে পড়বে, এমনকি ওই বলগুলোতে যখন অ্যাটাকিং মোডে যাবে, তখন কিন্তু আমাদের কাছে একটা সুযোগ হয়ে যাবে যে আমরা উইকেট দিতে পারবো। সোজা সাপটা হিসাব ভাই, শর্ট বল খুবই জরুরি একটা বিষয়। পেস থাকুক আর না থাকুক, আপনাকে শর্ট বল করতে হবে। এমনকি কাভারে যেন তারা শর্ট খেলতে পারে, কাভার ড্রাইভ যেন তারা করতে পারে, ড্রাইভিং লেংথে বল দিতে হবে। এটা হচ্ছে টেস্টের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। যদি আপনি মনে করেন যে না উইকেট নেবেন, উইকেট নেওয়ার আরেকটা শর্ত হচ্ছে ব্যাটসম্যানকে বল খেলতে হবে, যেটা আমি প্রথমেই বলেছিলাম। আর যদি ব্যাটসম্যান যদি কাভারে শর্ট খেলতে যায়, তার মানে কি আপনাকে 4 স্টেপে বল দিতে হবে। আপনাদের মনে পড়ে কি বিরাট কোহলি বিশ্বের এত স্বনামধন্য একজন ব্যাটসম্যান, যে কিনা 4 স্টেপের বল 1 থেকে 2 বছর টানা খেলতে পারেন, এমনকি এই ব্যর্থতা থেকে তিনি রিটায়ারমেন্টে চলে গেছেন। বিশ্বের যে কোনো বলার, নামি হোক অনামি হোক সুখ্যাতি সম্পন্ন হোক, যে কোনো বলার তাকে 4 স্টেপে বল দিলে কিন্তু তিনি আউট হয়ে যেতে পারতেন।
কারণটা কি? এটা খুবই ডেঞ্জারাস একটা চ্যানেল। এই চ্যানেলের বল কিন্তু খেলা খুব কষ্টের একটা ব্যাপার। আপনি যদি খেয়াল করে দেখেন, যদি এটা ওডিআই ফরম্যাট হতো কিংবা টি-20 হতো, এই ধরনের বলগুলো কিন্তু ব্যাটসম্যান ডাউন দ্য গ্রাউন্ড এসে লং অন কিংবা লং অফের উপর দিয়ে ছক্কা মারার চেষ্টা করতে পারতেন কিংবা ড্র্যাগ করে লেগ সাইডে পুল শট মারতে পারতেন, আবার কাট শট মারতে পারতেন। যেহেতু এটা টেস্ট ম্যাচ, একটাও কিন্তু তারা করবে না। কারণ কি? প্রত্যেকটা শটের মাঝখানে কিন্তু রিস্ক অনেক বেশি। ডাউন দ্য গ্রাউন্ড এসে মারবে, যদি কোনো কারণে ছক্কা হলো, আর যদি উপরে চলে যায় ক্যাচ, আবার যদি পুল শট মারতে যায় উপরে চলে যায় ক্যাচ। সুতরাং বুঝতেই পারতেছেন সে কাভার ড্রাইভ মারবে। এখন কাভার ড্রাইভ যখনই মারতে যাবে তখনই কিন্তু আমাদের জন্য আরো রাস্তা খুলে যাবে। কি কারণে? ব্যাটে কিনারে বল লাগতে পারে, এমনকি সুন্দর মতো স্লিপে 1 নাম্বার স্লিপ, 2 নাম্বার স্লিপ, 3 নাম্বার স্লিপ, এমনকি গালি পর্যন্ত কাজে আসতে পারে। এই কারণে কিন্তু স্লিপে এতগুলো ফিল্ডার কিন্তু টেস্টের মাঝখানে দেওয়া হয়, যে অপরচুনিটি আপনাকে ছাড়া যাবে না, প্রত্যেকটা অপরচুনিটি যেন আমরা গ্র্যাব করতে পারি। এর থেকে বড় কথা হচ্ছে ধারাবাহিকভাবে আমাদেরকে বল করতে হবে, যেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা চাপে পড়ে থাকে। আপনি খেয়াল করে দেখেন, গত ম্যাচে মেহেদী হাসান মিরাজ যে একটা উইকেটের কথা বলি, যে স্মিথকে যে আউট করেছিল, স্মিথকে আউট করা কিন্তু একটা স্ট্র্যাটেজি ছিল। আমরা কিন্তু স্মিথকে কোনো রান বের করতে দেয়নি। এত বড় মানের একজন ব্যাটসম্যান যে কিনা টেস্টে এত দীর্ঘ সময় ব্যাট করতে পারেন, তার মতো ব্যাটসম্যানকে আমরা চাপে ফেলে দিচ্ছি। কি কারণে? তিনি সিঙ্গেল বের করতে পারতেছে না, তিনি রোটেশন করতে পারতেছে না। এই কারণে তিনি কিন্তু একদম চাপে পড়ে গেছেন। মেহেদী হাসান মিরাজ যে একবারে এত আমরি বড় মানের বলার সেটাও কিন্তু না, যা সত্যি সেটা কিন্তু আপনাকে মানতে হবে। কিন্তু উনি প্রেশার ক্রিয়েট করতে পারছেন, এক প্রান্ত থেকে ওই ধরনের প্রেশার ক্রিয়েট করতে পারছেন, এত অ্যাটাকিং বল করেন নাই। ওনার কথা হচ্ছে আমি ওনাকে রান করতে দিব না, এই যে একটা প্রেশার। তিনি লেগ সাইডে এত পরিমাণ স্ট্রং, কিন্তু এই লেগ সাইডে বলটা ঘোরাতে যে কিন্তু ব্যাটে প্যাটে বল লাগছে, এমনকি ইজি একটা ক্যাচ দিয়ে বসে আছেন। তার মানে কি? যদি আমাদের বলাররা ওই ধরনের ধারাবাহিকভাবে বল করতে পারে তাহলে কিন্তু কাল্লাফাতে। অন্যদিকে অস্ট্রেলিয়ার যে ধরনের চাপে আছে, প্রথমে ছাড়ার পরে সমগ্র বিষয় যেভাবে তাদেরকে দূরবীন দিয়ে দেখতেছে, যদি কোনো কারণে তারা গর্তে পড়ে যায় তাহলে কিন্তু সমগ্র বিশ্ব কিন্তু হাসাহাসি শুরু করে দেবে। কারণটা কি? বাংলাদেশ কিন্তু দুর্বল দল, আমরা যদি হাইরেও যাই আমাদের কিছুই যায় আসবে না। কারণ কি? একটা ম্যাচ কিন্তু আমরা হাইরে আছি। এই সিরিজ কিন্তু আমাদের কোনো মতে কিন্তু হারার সম্ভাবনা নেই, কিন্তু আমরা কিন্তু জিততে পারবো কিংবা ড্র হইতে পারবে। এখন বুঝতেই পারতেছেন আমাদের কাছে কিন্তু সুযোগ আছে। এখন আমাদের ব্যাটসম্যানরা যদি টুকটাক রান করতে পারে, আর যদি আমাদের বলাররা গত ম্যাচে না যদি একটু ভালো বোলিং করতে পারে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া বিপদে। যত কথাই বলেন, ম্যাট ট্রান্সশোকে তারা দল ঢুকাইছে। ভাই, একটা দল যদি চাপের মাঝখানে না থাকে তাহলে কিন্তু ওপেনিং পার্টনারশিপ কেউ পরিবর্তন করে না। হ্যাঁ, বাংলাদেশ পরিবর্তন করতে পারে। কি কারণে? বাংলাদেশ হয়তো এটা চিন্তা করতে পারে, যদি সৌম্য সরকারকে দলে না হয় তখন হয়তো বা একটা বোলিং অপশন বাড়তে পারে। এই ধরনের কন্ডিশনে যদি তিনি সারাদিনে 8 থেকে 10 ওভার বল করতে পারেন, তাহলে বাকি বলাররা একটু বিশ্রাম নিতে পারবে, এমনকি পূর্ণ শক্তি দিয়ে তাদেরকে অ্যাটাক করতে পারবে। এটা হইতে পারে একটা চিন্তা। এখন দেখা যাক কোন ধরনের চিন্তা নিয়ে প্রকৃতপক্ষে আমরা নামতে পারি। তবে ব্যাটে বলে প্রকৃত খেলা খেলতে হবে। আমরা যখনই মাঠে নামবো আমাদেরকে অ্যাটাক করেই খেলতে হবে। যদি আমরা রান নিতে পারি, এমনকি তাদেরকে আউট করতে পারি, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া বিরাট চাপে পড়ে যাবে। অস্ট্রেলিয়ার বলাররা কোন ধরনের বোলিং করতে পারতেছে, এই ধরনের কন্ডিশনে ওই ধরনের ভিডিওগুলো দেখি আর ওইগুলো যদি তাদের বিরুদ্ধে অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু খেলা জমে যাবে। আশা করি বাংলাদেশ ভালো কিছু করতে পারবে। শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই দেখাবো আপনাদের সাথে। ভালো থাকবেন।